নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের আবার স্বাগত। নতুন একটা বার্নিং একটা টপিক যেটা আমি শুরু করেছিলাম, টিক্স ফ্লিজ এবং তা থেকে কি রোগ হতে পারে। সন্টু যে কারণে মারা গেছে বলা হচ্ছে হিমোপটোজোয়া ডিজিজে, সেটা তো সবাই জানেন যে কেন হয়, কি থেকে হয়। তবে বন্ধুরা, যে জিনিসটা হয়তো জানেন না, সেটা বলছি। সেটা হচ্ছে শুধুমাত্র যে টিক্স থেকে এটা হয় সেটা কিন্তু আবার সম্পূর্ণ ভুল ধারণা। শুধুমাত্র টিক্স থেকে এটা নাও ছড়াতে পারে। তাহলে আর কিভাবে হয়? বিশেষ করে দেখা গেছে যে রিপিটেড ইউজ অফ নিডল, ইনজেকশনের নিডল থেকে কিন্তু একটা ইনফেক্টেড ডগ থেকে আর একটা আনইনফেক্টেড ডগে কিন্তু ছড়ায়। হয়তো এটা কেউ আপনাদেরকে বলেনি। যদি কোনো হসপিটালে কিংবা কোনো পেট ক্লিনিক্সে যদি ঠিকভাবে অপারেশনের ইনস্ট্রুমেন্টকে ঠিকমতো করে মানে হাইজেনিক মেনটেন না করা হয়, মানে একটা অপারেশনের পর থেকে আরেকটা অপারেশনে যদি পাস্তুরাইজড এবং যেটা অটোক্লেভ মেশিনে আমরা সেটাকে সম্পূর্ণ জীবাণুমুক্ত না করতে পারি, তাহলেও কিন্তু এটা একটা কুকুর থেকে আরেকটা কুকুরের ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, বিভিন্ন রকম ডগ শো এবং বিভিন্ন রকম ডগ ফাইটিং যে সমস্ত ইভেন্ট হয়, ইন্ডিয়াতে সেটা খুব একটা হয় না, কিন্তু ডগ শোটা ভীষণভাবে হয়। এবং যে টয়গুলো সাধারণত দেওয়া হয়, সেগুলোকে একটা কুকুর, ইনফেক্টেড কুকুর যদি কামড়ায়, সেখানে যদি সামান্য ট্রেস অফ ব্লাড থাকে এবং সেই টয়টা যদি অন্য একটা কুকুর মুখে দেয়, তাহলে কিন্তু ট্রান্সমিশন সম্ভব। নাম্বার টু গেল। নাম্বার থ্রি, very 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 important, during the mating, যদি বিচ আনইনফেক্টেড হয়, মেল যদি ইনফেক্টেড হয়, তাহলে ডিউরিং মেটিং কিন্তু এই ইনফেকশনটা ছড়াতে পারে। দেখা গেছে সেখানে যে বাচ্চাগুলো হবে তারা কিন্তু ইনবর্ন কিন্তু ব্যাবেসিওসিস নিয়ে জন্মাবে। নাম্বার থ্রি। তাহলে বোঝা গেল যে শুধুমাত্র টিক নয়, এগুলো দ্বারাও কিন্তু ট্রান্সমিশন অফ ব্যাবেসিওসিস, এবং শুধুমাত্র ব্যাবেসিওসিস নয়, বিভিন্ন রকম যে হিমোপটোজোয়া রয়েছে সেগুলো কিন্তু ট্রান্সমিশন সম্ভব। হিমোপটোজোয়ার মধ্যে সবাই জানেন মোটামুটি, আমি বিশেষ সেই কিছুতে যাচ্ছি না। তবে এটা খুব মানে এটা অজানা পার্ট, যেটা সেটাই আমি আপনাদের সামনে বললাম যে বিভিন্ন রকম হতে পারে, যেমন ব্যাবেসিয়া গিবসনি হতে পারে, খুব এটা ছোট স্পেসিস। আর লার্জ স্পেসিসের মধ্যে হচ্ছে ব্যাবেসিয়া ক্যানিস রয়েছে, ব্যাবেসিয়া ক্যানিসেস আবার হচ্ছে আরো তিনখানা স্পেসিস রয়েছে, সেগুলো আমি আর বিশেষ করে বলছি না। তবে ধ্যান দিতে হবে যে মূলত টিক থেকেই হয়। তাহলে টিক যেন আপনার শরীরে, আপনার পোষ্যের শরীরে যাতে না থাকতে পারে তার ব্যবস্থা করতে হবে, যেটা অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি। বিভিন্ন রকম হোম রেমেডি দ্বারা কিভাবে আপনি আপনার কুকুরকে এবং বিড়ালকে, পোষ্যকে এই ফ্লিজ এবং টিক থেকে মুক্ত রাখতে পারবেন, সে সমস্ত ব্যবস্থার কথাও আমি বলেছি। আগে ভিডিওটা প্লিজ দয়া করে একটু শুনে নেবেন। আর যদি দেখেন যে টিক পোষ্যের শরীরে রয়েছে, কারণ এই গরমকাল আসছে, প্রচুর পরিমাণে কিন্তু টিক কিন্তু বাসা বাঁধবে। একটাও টিক যেন কুকুরের শরীরে না থাকে। অ্যাকচুয়ালি 48 থেকে 72 ঘন্টার মধ্যে যদি আপনি টিকটা মুক্ত করতে পারেন, তাহলে কিন্তু এই ব্লাড প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। এই কারণেই বলছি, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আপনি দেখতে পারেন আপনার পোষ্যের শরীরে টিক দানা বেঁধেছে, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থা নিন। 48 থেকে 72 ঘন্টার মধ্যে ডগের
যে সেলফ ইমিউনিটি রয়েছে, সেলফ ইমিউনিটি কিন্তু প্যারাসাইট লোডটাকে বাড়াতে দেয় না। তারপরে কিন্তু আস্তে আস্তে ডগের ইমিউনিটি কমতে থাকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আরেকটা কথা উঠে আসছে, যেটা হচ্ছে প্রপারলি কিন্তু আপনার পোষ্যকে কিন্তু ইমিউনাইজড করার পাশাপাশি যাতে তার সেলফ ইমিউনিটি গড়ে ওঠে, তার জন্য কিছু কিছু মেডিসিন কিন্তু এই সময় দিতে হবে, যাতে ইমিউনিটি দ্বারা এই প্যারাসাইটকে, ব্লাড প্যারাসাইটকে একটু দূরে রাখতে পারেন। সাবক্লিনিক্যাল ফর্ম এবং হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কি কারণে আপনার পোষ্যের বারবার ফিভারটা আসছে। এখানে কিন্তু রিকারেন্ট ফিভার, বারবার জ্বর আসছে, লেথার্জি শুয়ে আছে, আনমনা হয়ে আছে, কিছু খাচ্ছে না, এটা কিন্তু যদি দেখেন যে প্রথমেই ওষুধের দ্বারা কমে গেল আবার হচ্ছে, তাহলে কিন্তু প্লিজ প্লিজ ব্লাড টেস্টটা একবার করিয়ে নিন। সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট থেকেও বোঝা যায় হিমোগ্লোবিন লেভেলটা কম থাকে, আরবিসির স্ট্রাকচারটাও গন্ডগোল থাকতে পারে, আর হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল টেস্টও করতে পারেন। তবে এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে মাইক্রোস্কোপিক্যাল ইভালুয়েশন অফ ব্লাড প্যারাসাইট একটু সহজ মনে হলেও অনেক ক্ষেত্রে ফলস পজিটিভ আছে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু ফলস নেগেটিভও আছে। ফলস পজিটিভ আছে, ব্লাড আরবিসির মধ্যে অনেক আর্টিফ্যাক্ট থাকে। যদি কোনো আনকরা ব্যক্তি যদি সেই স্লাইডটা দেখে থাকে, মানে সে আনএক্সপিরিয়েন্সড কোনো ব্যক্তি, কিংবা সবারই ভুল হতেই পারে, সেই আর্টিফ্যাক্টকে যদি সে আবার বলে যে এটা ব্লাড প্যারাসাইট, স্মল সাইজ অফ ব্যাবেসিয়া, তাহলে কিন্তু ফলস পজিটিভ আসবে, আবার ফলস নেগেটিভও আসতে পারে। এই কারণে যদি প্যারাসাইটেমিয়া লোডটা সেরকম না থাকে, তাহলে পুরো স্লাইডের মধ্যে হয়তো খুবই কম রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ফলস নেগেটিভ আসতে পারে। তাহলে কি উপায়? আমি রেকমেন্ডেড করব হচ্ছে পিসিআর, পলিমারেজ চেন রিয়াকশন। আরটিপিসিআর না করলেও চলবে, প্লেন পিসিআর এ কিন্তু আপনারা প্রত্যেকটা ব্লাড প্যারাসাইটের লোড এবং প্রত্যেকটা ব্লাড প্যারাসাইট কিরকম লোডে রয়েছে, কত রকমের রয়েছে, টোটাল ডিটেলসটা কিন্তু উইদাউট মাইক্রোস্কোপে কিন্তু পাওয়া যায়। এক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ব্লাড প্যারাসাইট ডিটেক্ট করতে পিসিআর ইজ দ্য বেস্ট প্রসিডিওর, এবং হচ্ছে এলিজা টেস্ট, স্যান্ডউইচ এলিজা হতে পারে। তবে পিসিআরটা অনেক কম খরচে হয়ে যায়। পিসিআর হচ্ছে হাইলি রেকমেন্ডেড ফর ডিটেকশন অফ দি ব্লাড প্যারাসাইট। একটা কথা বলে রাখি যে এই ব্যাবেসিয়া রোগটা না প্যানট্রপিক বলা যায়। প্যানট্রপিক মিনস হচ্ছে শরীরের কোন অঙ্গটাকে বিকল করে দেবে, কোন অঙ্গে যে ছড়াবে কেউ বলতে পারবে না। বিভিন্ন রকম লেসন দেখা যায়, কিউটেনিয়াস ফর্মও দেখা যায়, ইন্টার ডিজিটাল মানে পায়ে ফাঁকে ফাঁকেও ঘা হতে পারে, ডাল কোট হতে পারে, ড্রাই স্কিন হতে পারে। এগুলো আনকমন, অনেকে ভাবে যে স্কিন লেসন হচ্ছে বিভিন্ন কারণে, সেক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু এটা ব্লাড প্যারাসাইট দ্বারা কিন্তু হতেও পারে। আর তো রয়েছেই যে কিডনি ফেলিওর, রেনাল ফেলিওর, লিভার এনজাইম বেড়ে যায়, এ সমস্ত কোন রোগটা যে ধরবে কেউ বলতে পারে না। তবে আর্লি ডিটেকশন অফ ব্লাড প্রোটোজোয়া ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি প্রথমেই ধরতে পারেন তাহলে চিকিৎসার দ্বারা সেরে গেলেও সেরে যেতে পারে। তবে একটা কথা না বললেই নয় যে একেবারেই কিন্তু ব্লাড প্রোটোজোয়া শরীর থেকে নিঃশেষ হয়ে যায় না, অন্তত 3 থেকে 4 বছর কিন্তু থেকে যায়। আমাদের কাজ হলো যাতে এই ব্লাড প্যারাসাইট ইনফেস্টেশন অফ দি ডিজিজ, ক্লিনিক্যাল সাইন অফ দি ডিজিজ এবং মর্টালিটি রেটটা যাতে কমাতে পারেন সেটার ব্যবস্থা করে রাখা। এবার আসি এর ট্রিটমেন্ট কি হতে পারে। আবারও বলছি, ট্রিটমেন্ট অনলি মিনিমাইজ দি ক্লিনিক্যাল সাইন। রোগের প্রকোপ থেকে একে
মুক্ত রাখবে, কিন্তু পিসিআর করলে দেখা যাবে যে প্যারাসাইটটা কিন্তু রয়ে গেছে, কিন্তু অল্প পরিমাণে। ঘাবড়ানোর কিছু নেই। লাইন অফ ট্রিটমেন্টটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট আসি ইমিডোকাপ ডাইপ্রপিওনেট, 6.6 mg per kg body weight intramuscular or subcutaneously 14 দিনে 2 বার। বিভিন্ন নামে পাওয়া যায়, একটু সার্চ করে দেখে নেবেন। ইমিডোকাপ ডাইপ্রপিওনেট। সেকেন্ড হচ্ছে ডাইমিনাজিন অ্যাসিটিউরেট বলে একটি ড্রাগ রয়েছে, খুব এফেক্টিভ। বিশেষ করে এটা যদি লার্জ স্পেসিস ব্যাবেসিয়া হয় তাহলে কিন্তু খুব কার্যকরী কিন্তু এই ড্রাগটি। এটা দেওয়া হচ্ছে 3 to 5 mg per kg বডি ওয়েট, 7 দিনে 2 বার, 7 দিনে 2 বার, অথবা 2 mg per kg বডি ওয়েট সাবকিউটেনাসলি 48 ঘন্টায় 3 বার। তাহলে এটা 3 to 5 mg per kg বডি ওয়েট, এটা আপনি দেবেন 7 দিন অন্তর 2 বার, আর হচ্ছে 2 mg per kg বডি ওয়েট হিসাবে সাবকিউটেনিয়াসলি 48 ঘন্টায় 3 বার, অ্যালং উইথ ক্লিন্ডামাইসিন। অ্যালং উইথ ক্লিন্ডামাইসিন যদি লার্জ স্পেসিস হয়। ক্লিন্ডামাইসিনের ডোজ রেট হচ্ছে 11 কেজি পার কেজি বডি ওয়েট, 11 mg পার কেজি বডি ওয়েট, আইভি দিনে একবার 10 ডেজ, অথবা 25 mg পার কেজি বডি ওয়েট ওরালি দিনে 2 বার 12 আওয়ার গ্যাপে টানা 21 দিন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি ডোজ রেটটা কি হতে পারে, একটু মাইনিউটলি একটু দেখে নিন। 3 নম্বর, থার্ড লাইন অফ ট্রিটমেন্ট হবে অ্যাটোভাকিয়ন। একটু কস্টলি ড্রাগ, কিন্তু ভীষণ ভীষণ এফেক্টিভ, মোস্ট এফেক্টিভ ড্রাগ। অ্যাটোভাকিয়নের ডোজ রেট হবে 13.5 mg পার কেজি বডি ওয়েট ওরালি। এটা দেবেন কিন্তু আপনি ফ্যাটি মিলের সাথে, মানে ড্রাগ অ্যাবজর্পশন ইনক্রিজ করে দেবে এই অ্যাটোভাকিয়ন যদি ফ্যাটি মিলের সঙ্গে আপনি দেন, কোনো মাংস দিতে পারেন। অ্যালং উইথ অ্যাজিথ্রোমাইসিন, 10 mg পার কেজি বডি ওয়েট দিনে একবার 10 ডেজ, ওটাও 10 ডেজ, এটাও 10 ডেজ। দিস লাইন অফ ট্রিটমেন্ট 3 নম্বর যেটা বললাম অ্যাটোভাকিয়ন অ্যালং উইথ অ্যাজিথ্রোমাইসিন ইজ মোস্ট এফেক্টিভ। অ্যাজিথ্রোমাইসিনের অ্যান্টি প্রোটোজোয়াল এফেক্ট রয়েছে, সেজন্য হাইলি রেকমেন্ডেড অ্যাজিথ্রোমাইসিন ইন কেস অফ লার্জ স্পেসিস অফ ব্যাবোসিওসিস। 4 নম্বর লাইন অফ ট্রিটমেন্ট 3খানা ড্রাগ দিয়ে করা হয়। একটা হচ্ছে ডক্সিসাইক্লিন, 7 to 10 mg পার কেজি বডি ওয়েট দিনে 2 বার 12 আওয়ার গ্যাপে। ক্লিন্ডামাইসিন 25 mg পার কেজি বডি ওয়েট দিনে 2 বার 12 আওয়ার্স গ্যাপে। অ্যালং উইথ মেট্রোনিডাজল 5 to 15 mg, অ্যাকচুয়ালি 15 mg বডি 50 mg পার কেজি বডি ওয়েট, এটাও বিডি দিনে 2 বার। এটা কিন্তু টানা 6 সপ্তাহ মিনিমাম করতে হবে। ক্লিন্ডামাইসিন, ডক্সিসাইক্লিন, মেট্রোনিডাজল এই এফেক্ট খুব কস্ট এফেক্টিভ, সেজন্যই অনেকেই এটা প্রেফার করে, কিন্তু এটা টানা 6 সপ্তাহ কিন্তু আপনাকে খাওয়াতে হবে। তবে বারংবার বলছি যে এই সমস্ত ড্রাগ কিন্তু একটু লিভার টক্সিসিটি, কিডনি টক্সিসিটি ডেভেলপ করতে পারে, সেটার জন্য কিন্তু আপনাকে সাপোর্টিভ কেয়ার কিন্তু নিতে হবে। যেমন হচ্ছে লিভার এক্সট্রাক্ট যুক্ত কোনো ওষুধ, কিডনি গার্ডকে করার জন্য কিছু ওষুধ, এবং হচ্ছে ইমিউনিটি বুস্টিং এর কিছু ওষুধ কিন্তু আপনাকে খাওয়াতেই হবে। যদি একান্ত রেনাল ফেলিওর দিকে চলে যায় তাহলে কিন্তু
আপনাকে ফ্লুইড থেরাপিও করাতে হবে। এটা সবই কিন্তু আপনার ডাক্তারবাবু দেখবেন, রেজিস্টার্ড ডাক্তারবাবু দেখবেন, যার গুড নলেজ রয়েছে, তিনি অবশ্যই এ সমস্ত জিনিসগুলো জানেন। তিনি প্রেসক্রাইব করবেন কিভাবে কি সাপোর্টিভ কেয়ার এই নিতে হয়। তার একটা কথা বলে রাখি তাহলে ইংরেজিস্ট সবার শেষে, শুধুমাত্র টিক বর্ন ডিজিজ বলা হয়, কিন্তু শুধু টিক দ্বারাই কিন্তু সংক্রমণ নাও হতে পারে। রিপিটেড আনহাইজেনিক যদি কোনো প্র্যাকটিস করা হয়, রিপিটেড ইউজ অফ নিডল, ইনস্ট্রুমেন্ট যদি ঠিকভাবে পাস্তুরাইজড না করা থাকে, তাহলে এই ডিজিজ সংক্রমিত হবার সম্ভাবনা আছে। আর শেষে বলে রাখি, মেটিং এর সময় একটু মানুষের যেমন ব্লাড টেস্ট করে নেওয়া হয়, এদেরও এখন সময় এসেছে ব্লাড টেস্টটা করিয়ে মেটিং করানোর জন্য। এই কারণেই বলছি যে ভার্টিক্যাল ট্রান্সমিশন, যেটা এই মেটিং এর সময় ইনফেক্টেড টু আনইনফেক্টেড এর ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে। সো বি কেয়ারফুল, প্লিজ লিসিন, এবং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কারণ আমাদের চ্যানেলটা খুবই ছোট। বিভিন্ন ভিডিও নিয়ে আসছি যাতে আপনাদের উপকারে লাগে। যেটা কেউ অনেকদিন কিছু বলেনি, অনেক কিছু অজানা জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পোষ্যদের দিকে একটু খেয়াল রাখুন। নমস্কার।